প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে ওয়ার্ল্ড কাপ এডিশন। আপনার সাথে আছি আমি সার মাহবুব। শুরুতেই শিরোনাম। বিশ্বকাপ আবারও বিতর্কিত রেফারিংয়ে এবার কপাল পুড়ল সেনেগালের। শেষ মুহূর্তের পেনাল্টিতে শীর্ষ 16-এ বেলজিয়াম। হ্যারিকেইন জাদুতে উজ্জ্বল ইংল্যান্ড। ডিআর কঙ্গোর হার ৩-২ গোলে ১০ জনের দল নিয়েও বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে হারালো যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ অপেক্ষায় রোনালদো মদ্রিচ হাই ভোল্টেজ দ্বৈরথের জোতার শোক থেকে শক্তি খুঁজছে পর্তুগাল। ভিন্ন ম্যাচে স্প্যানিশ দুর্গ জয় করার চ্যালেঞ্জ অস্ট্রিয়ার। নাটকীয়তায় ভরা ম্যাচে সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে রাউন্ড অফ 16-এ উঠেছে বেলজিয়াম। ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছে ইউরোপের দেশটা। জোড়া গোল করেছেন ইউরি টিলেমান্স। বিস্তারিত কেএম সনির রিপোর্টে। অতিরিক্ত ৩০ মিনিটের একেবারে শেষ মিনিটের পেনাল্টিতে স্বপ্নভঙ্গ সেনেগালের। আদৌ কি সেটা পেনাল্টি ছিল? রেফারি দীর্ঘ সময় দেখে নিয়েছিলেন সিদ্ধান্ত। তবে কি এখানেই হেরে গেছে সেনেগাল? সবচেয়ে খারাপ সময়টা বোধহয় এসেছিল নির্ধারিত সময়ের শেষ দিকে। ৮৫ মিনিট ধরে সেনেগালের গড়া সাম্রাজ্য মাত্র ৩ মিনিটে ভেঙে দেয় বেলজিয়াম। আর কিছু সময় পর যে দলটার বিদায় ঘোষণার অপেক্ষা করছিল ফুটবল বিশ্ব, সেই দলটাই কাটে রাউন্ড অফ 16-এর টিকিট। ২ গোলের লিডে থাকা সেনেগালের জয় তখন শ্বাস দূরত্বে। এমন নয় যে খারাপ খেলছিল সাদিও মানেরা, কিন্তু তারপরেও শেষ মুহূর্তে ৩ মিনিটের মধ্যে জোড়া গোল হজম। ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। এখানেও নাটকীয়তা। যখন পেনাল্টি শুটআউটে ম্যাচ গড়ানোর অপেক্ষা করছিল দর্শকরা, ঠিক তখনই সেনেগালের বিপক্ষে বক্সে ফাউল ধরে রেফারি। পেনাল্টি থেকে জয়সূচক গোল আদায় করেন ইউরি টিলেমান্স। ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বেলজিয়াম। কপাল চাবড়ানো ছাড়া কি উপায় আছে সেনেগালের? এর আগে ম্যাচের শুরু থেকেই অসাধারণ ফুটবল উপহার দেয় সেনেগাল। ২৫ মিনিটে হাবিব দিয়ারার গোলে এগিয়ে যায় তারা। বাঁ প্রান্ত থেকে সাদিও মানের বাঁকানো ক্রসে ইসমাইলা সারের হেড বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়াকে পরাস্ত করলেও পোস্টে লেগে বল যায় হাবিব দিয়ারার পায়ে। সহজ সুযোগ মিস করেননি। দলকে এগিয়ে নিয়ে সিজদায় লুটিয়ে পড়েন এই মিডফিল্ডার। আক্রমণ পাল্টা আক্রমণে এগোতে থাকে খেলা। তবে লিড ধরে রেখেই বিরতিতে যায় সেনেগাল। বিরতি থেকে ফিরে লিড দ্বিগুণ করে সাদিও মানের দল। ৫১ মিনিটে মাঝমাঠ থেকে মুসা নিয়াখাতের থ্রু বল বুকে নিয়ে ওয়ান ড্রপে শূন্যে ভাসা অবস্থায় ইসমাইলা সারের জোরাল শট। থিবো কোর্তোয়া কিছু বুঝে ওঠার আগেই কাঁপল জাল। ২-০-তে লিড নিয়ে জয়ের স্বপ্ন বুনছিল আফ্রিকার দলটা, কিন্তু মুহূর্তেই যেন সব লন্ডভন্ড। শেষ পর্যন্ত হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় সেনেগালকে। কেএম সনি, স্টার প্লে। সেনেগালের বিপক্ষে অতিরিক্ত সময়ের শেষ মিনিটে পেনাল্টি দিয়েছেন রেফারি। আর তা নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ মনে করছেন নির্মম রেফারির বৈষম্যের শিকার সেনেগাল, আবার কেউ বলছেন এটা স্পষ্ট ফাউল। বিস্তারিত ইয়াসির আরাফাত সবুজের প্রতিবেদনে। লামিন কামারা ক্রস ক্লিয়ার করার জন্য পা বাড়িয়েছিলেন। ঠিক তখনই তার পায়ের সামনে পা বাড়ান ইউরি টিলেমান্স। বলের বদলে লামিনের পা লাগে টিলেমান্সের পায়ে। ধারাভাষ্যকারও বলছিলেন এখন পেনাল্টি দেয়া হলে সেনেগালের জন্য তা নির্মম হবে। ভিআর চেক করে নির্মম সিদ্ধান্তই দিলেন রেফারি। আর নির্মমভাবে বিশ্বকাপের যাত্রা থেমে যায় সেনেগালের। রেফারির এই সিদ্ধান্তে দুই ভাগে বিভক্ত ফুটবল দুনিয়া। কেউ বলছেন এটা পেনাল্টি না দিলেও পারতেন রেফারি, কারণ সাইড থেকে টিলেমান্সই পা বাড়িয়েছিলেন। তবে কারো মতে এটা স্পষ্ট পেনাল্টি, কারণ বলে নয়, লামিন আঘাত করেছেন বেলজিয়ান তারকার পায়ে। অনেকে টেনে আনছেন ভিনিসিয়াসের ফাউলের উদাহরণ। পেছন থেকে স্কটল্যান্ডের ডিফেন্ডাররাই ভিনির পায়ে আঘাত করেছিলেন, সেক্ষেত্রে ফাউল ভিনিরই প্রাপ্য। অথচ রেফারি ফাউল দিয়ে বাতিল করেন ব্রাজিলিয়ান তারকার গোল। রেফারির এই সিদ্ধান্তের কড়া সমালোচনাও করেছিলেন অনেকে। সিদ্ধান্ত নির্ভুল করতে ফুটবলে দিনে দিনে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা হচ্ছে, তবে ভিএআরের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা যেন থামছেই না। রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রায় প্রতি ম্যাচেই দেখা দিচ্ছে নানা প্রতিক্রিয়া। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে। ডিআর কঙ্গোকে ২-১ গোলে হারিয়ে রাউন্ড অফ 16-এ পা রেখেছে ইংল্যান্ড। জোড়া গোল করেছেন হ্যারিকেইন। ৬ জুলাই ইংল্যান্ডের প্রতিপক্ষ মেক্সিকো। বিস্তারিত কেএম সনির রিপোর্টে।
জুড বেলিংহামও জড়িয়ে ধরতে বাধ্য হলেন ডিআর কঙ্গো গোলরক্ষক লিওনেল এমপাসিকে। ধরবেনই না কেন, তিনি যে প্রাচীর হয়ে রুখে দিলেন ইংলিশদের ভুরি ভুরি অ্যাটাক। ধারাভাষ্য মনে করাতে বাধ্য হলেন হোজেনিয়ার কথা। শেষ পর্যন্ত হেরে গেলেও জিতেছেন দর্শকদের হৃদয়। শুধু গোলরক্ষক নয়, ডিআর কঙ্গো দলটাই দেখিয়েছে ফুটবলে বড় দল ছোট দল বলতে কিছু নেই। ম্যাচের শুরু থেকেই সমানাসমান দু দল, সবাইকে অবাক করে খেলার 7 মিনিটে এগিয়ে যায় ডিআর কঙ্গো। বক্সের বাম দিক থেকে ডান পায়ের দুর্দান্ত শটে বল জালে জড়ান ব্রায়ান সিপেঙ্গা। পিছিয়ে পড়ে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ইংল্যান্ড, তবে প্রতিবারই বাধা হয়ে দাঁড়ায় এমপাসি। অনেকের মনে হয়েছিল এখন ডিফেন্সিভ ফুটবল খেলবে কঙ্গো, কিন্তু না, ডিফেন্স সামলে সমান তালে আক্রমণ চালায় তারা। এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় ইংল্যান্ড। বিরতি থেকে ফিরে আক্রমণে ধার বাড়ায় কেইন বেলিংহামরা, তবে ভরসার প্রতীক হয়ে তখনও একের পর এক সেভ করে যাচ্ছেন এমপাসি। সফল হতে না পেরে পাগল প্রায় তখন ইংল্যান্ড কোচ টমাস টুখেল। তবে 68 মিনিটে হাইড্রেশন ব্রেকই যেন কাল হলো ডিআর কঙ্গোর। ঠিক 6 মিনিট পরে ম্যাচে ফেরে ইংল্যান্ড। কেইনের হেডে জাল কাপে ডিআর কঙ্গোর। 86 মিনিটে আরও একবার কেইন শো। অ্যান্থনি গর্ডনের অ্যাসিস্ট থেকে জাল খুঁজে নেন এই ফরওয়ার্ড। জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড। 6 জুলাই রাউন্ড অফ 16-এর ম্যাচে তাদের প্রতিপক্ষ মেক্সিকো। কেএম সনি, স্টার প্লে। ডি বক্সে হ্যারি কেইনকে ফেলে দেওয়ার পরেও রেফারি পেনাল্টি না দেওয়াকে কেন্দ্র করে দুই ভাগ হয়েছেন সাবেক ইংলিশ তারকারা। অ্যালান শিয়ারার বলছেন এটা নিশ্চিত পেনাল্টি, আবার ওয়েন রুনির মতে পেনাল্টি না দেওয়াই ছিল রেফারির সঠিক সিদ্ধান্ত। ডি বক্সে হ্যারি কেইনকে ফেলে দেওয়ার পরেও পেনাল্টি দিলেন না রেফারি, যা নিয়ে অনেক ভক্ত সমর্থকের ক্ষোভ। এটা তো আর আর্জেন্টিনা নয়, কেইনের জায়গায় মেসি হলে নিশ্চয়ই পেনাল্টি দেয়া হতো। টিভি রিপ্লেতেও দেখা যায় কেইনকে আটকাতে কঙ্গোর গোলরক্ষক এগিয়ে এসেছিলেন, আর তার হাতের সঙ্গে ইংল্যান্ডের অধিনায়কের পায়ের স্পর্শ হয়েছিল। তবে লিওনেল এমপাসির সাথে স্পর্শ হবার আগেই ডাইভ দিয়েছিলেন কেইন। তার দুই পা একসাথে ছিল, অর্থাৎ কঙ্গোর গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষের জন্য নয়। কেইন হোঁচট খেয়েই পড়ে গিয়েছিলেন, আর ঠিক এই কারণেই পেনাল্টি দেননি রেফারি। উল্টো কেইন ইচ্ছাকৃতভাবে পড়ে যাওয়ায় কঙ্গোকে ফাউল দিয়েছিলেন। অভিনয় করার কারণে কেইনকে হলুদ কার্ড দেখানোর দাবি তোলেন কঙ্গোর ফুটবলাররা। রেফারির এমন সিদ্ধান্তের পর দুই ভাগে ভাগ হয়ে গেছেন ইংল্যান্ডের সাবেক তারকারা। সাবেক ইংলিশ তারকা অ্যালান শিয়ারার বিবিসি ওয়ানকে বলেন, এটি ফাউল হয়েছিল, পরিষ্কার স্পর্শ হয়েছে, এটা পেনাল্টি, তা নিয়ে কোনো সন্দেহ নেই। পল রবিনসনও বিবিসির লাইভে বলেন, মারাত্মক ফাউল হয়েছে, এটা শুধু আমার দেশপ্রেমের কথা নয়, এটা একটা পেনাল্টি, স্পর্শটাও ছিল। অ্যালান শিয়ার ও পল রবিনসন রেফারির বিপক্ষে গেলেও সিদ্ধান্ত সঠিক মনে করছেন আরেক সাবেক ইংলিশ তারকা ওয়েন রুনি। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকার মতে কেইন নিজেই হোঁচট খেয়েছেন এবং গোলরক্ষকের দিকে একটু ঝাঁপিয়ে পড়েছেন, তাই সম্ভবত এটা পেনাল্টি নয়। প্রিমিয়ার লিগের সাবেক সহকারী রেফারি ড্যারেন কান অবশ্য বিবিসি ওয়ানকে বলেছেন, রেফারি যদি পেনাল্টি দিতেন তাহলে তার সিদ্ধান্ত বহাল থাকত। রেফারির সিদ্ধান্ত নির্ভুল করতে ভিআর ব্যবহার করে ফিফা, তবে এমন আধুনিক প্রযুক্তি থাকার পরেও বিতর্ক যেন থামছেই না। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে। ঘানার বিপক্ষে ম্যাচের আগে হ্যারি কেইনকে কালো জাদু করার দাবি করেছিলেন ঘানার স্বঘোষিত আধ্যাত্মিক নেতা নানা কোয়াকু বোনসাম, আর সেই ম্যাচে গোল পাননি কেইন। রাউন্ড অফ 32-তে পরের ম্যাচেই করলেন জোড়া গোল। এবার তার নতুন ভবিষ্যৎবাণীর বিদায় নেবেন মেসি, বিশ্বকাপ জিতবেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিস্তারিত গোলাম মোর্শেদের রিপোর্টে। বিশ্বকাপে হ্যারি কেইনকে থামাতে পারেনি কোনো ডিফেন্ডার। তার উপর কি ভর করেছিল অদৃশ্য শক্তি? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ফুটবল দুনিয়ায়। ইংল্যান্ডের অধিনায়ককে ঘিরে তৈরি হয়েছে বিশ্বকাপের সবচেয়ে রহস্যময় গল্প। ম্যাচের আগেই ঘানার স্বঘোষিত আধ্যাত্মিক নেতা নানা কোয়াকু বোনসাম ঘোষণা দিয়েছিলেন কালো জাদু দিয়েই থামিয়ে দেবেন কেইনকে। এরপর যা ঘটল তাতে কাকতালীয় বলেও অনেকের বিশ্বাস হচ্ছে না। ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোল, পানামার বিপক্ষে আরেক গোল। দুর্দান্ত ফর্মে থাকা সেই হ্যারি কেইনই ঘানার বিপক্ষে যেন নিজেকে হারিয়ে ফেললেন। গোল তো দূরের কথা, নিজের ছায়াও মনে হয়নি ইংল্যান্ডের এই গোল মেশিনকে। ম্যাচ শেষে ইংল্যান্ড শিবিরেও মজা করে কালো জাদুর প্রসঙ্গ ওঠে, আর ঠিক তখনই আলোচনার কেন্দ্রে চলে আসেন বোনসাম। কিন্তু গল্পের মোড় ঘুরে যায় আরও নাটকীয়ভাবে। বোনসাম দাবি করেন তিনি নাকি কেইনের ওপর থেকে সেই কথিত অভিশাপ তুলে নিয়েছেন।
আর পরের ম্যাচেই রাউন্ড অফ 32-তে ডিআর কঙ্গোর বিপক্ষে জোড়া গোল করে একাই ইংল্যান্ডকে শেষ 16-য় তোলেন কেইন। যেন কয়েকদিনের ব্যবধানে গোলহীন এক রাত থেকে আবার বিশ্বকাপের নায়কে ফিরে আসা। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটাই প্রশ্ন, নিছক কাকতালীয় নাকি অন্য কিছু? কেইনের অধ্যায় কি তাহলে ছিল কেবল শুরু? এবার সেই একই নানা কোয়াকু বনসামের চোখ বিশ্বকাপের সবচেয়ে বড় দুই মহাতারকায়। তার দাবি কাবো ভার্দের কাছেই থেমে যাবে লিওনেল মেসির আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান। আর যে ট্রফির জন্য যুগের পর যুগ অপেক্ষা, সেটি নাকি এবার উঠবে ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে। যদি কেইনকে নিয়ে তার দাবি কাকতালীয়ভাবে মিলে গিয়ে থাকে, তাহলে কি এবার সত্যিই শঙ্কায় মেসিরা, নাকি সবই বিশ্বকাপের সবচেয়ে আলোচিত মনস্তাত্ত্বিক খেলা? উত্তর মিলবে মাঠেই। তবে এরই মধ্যে বনসামের এই দাবিগুলো ফুটবল বিশ্বে নতুন করে আগুন জ্বেলে দিয়েছে। গোলাম মোর্শেদ, স্টার প্লে। 24 বছর পর বিশ্বকাপের নকআউটে জয়ের স্বাদ পেল যুক্তরাষ্ট্র। 10 জন নিয়েও দুর্দান্ত লড়াই করে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে হারিয়ে শেষ 16 নিশ্চিত করেছে তারা। স্বাগতিকদের জন্য এটা একটি শুধু জয় নয়, বিশ্বকাপ ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা। সান ফ্রান্সিসকোর বে এরিয়া স্টেডিয়ামে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে 2-0 গোলে হারিয়ে ইতিহাস গড়েছে মরিসিও পোচেত্তিনোর দল। প্রথমার্ধের শেষ মিনিটে ফোলারিন বালোগানের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে 64তম মিনিটে ভিএআর এর সিদ্ধান্তে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সেই বালোগান। 10 জন নিয়েও দমে যায়নি যুক্তরাষ্ট্র। 82তম মিনিটে দুর্দান্ত ফ্রি কিকে ব্যবধান দ্বিগুণ করেন মালিক টিলম্যান। শেষ পর্যন্ত 2-0 গোলের জয় নিয়ে 24 বছর পর বিশ্বকাপের নকআউটে প্রথম জয় তুলে নেয় মার্কিন র্যাপ। কোয়ার্টার ফাইনালে আগামী সোমবার সিয়াটলে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম। বিশ্বকাপের রাউন্ড অফ 32-এ পথ চলা শেষ হচ্ছে দুই কিংবদন্তির যে কোনো একজনের। হাই ভোল্টেজ ম্যাচে সাবেক রিয়াল সতীর্থ রোনালদোর পর্তুগাল মুখোমুখি মদ্রিচের ক্রোয়েশিয়ার। উজবেকিস্তান ম্যাচ বাদ দিলে গ্রুপ পর্বে বিবর্ণ সেলেকাও। ক্রিস্টিয়ানোতে ভর করেই এ ম্যাচে প্রত্যাবর্তনের ম্যাজিক্যাল গল্প লিখতে চায় মার্টিনেজ শিষ্যরা। বিবাদ ভুলে খেলতে চায় একটা দল হয়ে। অন্যদিকে নিজ শক্তিতেই আস্থা ক্রোয়েটদের। কানাডার টরন্টোতে ম্যাচ শুরু ভোর 5টায়। পুরনো বন্ধু, ক্লাব সতীর্থ, বুড়ো খোরা, গোধূলির লগ্নে দুজনেই দাঁড়িয়ে ক্যারিয়ারের সায়ান্নে। কেউ কেউ বলেন দলের পোছা, কেউ ভালোবেসে ভুলে যান ভুলগুলো। বাস্তবতা, সত্যিকারের নিরপেক্ষ ফুটবল প্রেমীদের দ্বিধায় ফেলবে রাউন্ড অফ 32-এর এই ম্যাচটা। লড়াইটা যে কেবল পর্তুগাল আর ক্রোয়েশিয়ারই নয়, বরং ঢের ক্রিস্টিয়ানো রোনালদো আর লুকা মদ্রিচেরও বটে। ফুটবলের ধারে ভারে ঐতিহ্যে এগিয়ে সেলেকাও, আর বিশ্বকাপের সাম্প্রতিক পারফরমেন্সে সে বাজি ক্রোয়াটদের। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ এই প্রথমবার দেখবে ভিন্ন দলের 40 ঊর্ধ্ব দুই তারকার লড়াই। কঙ্গোর বিপক্ষে ম্লান পারফরমেন্সের পর উজবেকদের বিপক্ষে জোড়া গোলে ক্রিস্টিয়ানো বলেছিলেন আই অ্যাম ব্যাক। তবে কলম্বিয়ার বিপক্ষে জার্সির নম্বর দেখে চিনতে হয়েছিল তাকে। বিগ ম্যাচে তবুও বিশ্ব ফুটবলের অল টাইম টপ স্কোরার দিকে তাকিয়ে থাকবেন রোনালদো ভক্তরা। এর আগে কত তির্যক সমালোচনার জবাব তো দিয়েছেন ওই মাঠের ফুটবলেই। রোনালদো মানুষটা তো এমনই। কলম্বিয়ার বিপক্ষে রবার্তো মার্টিনেজের ফোরম্যান ব্যাকলাইন ভেঙে বারবারই গোলমুখে হানা দিয়েছিল প্রতিপক্ষ। নুনো ম্যান্দিস, ওয়াও ক্যান্সেলোর ফর্ম চিন্তায় ফেলছে তাকে। ভিতিনিয়া, রুবেন নেভাস, এমনকি ইপিএলের সেরা ফুটবলার ব্রুনো ফার্নান্দেস, কোথায় হারালেন তারা? এর আগে 5টা বিশ্বকাপ খেললেও নকআউটে কখনোই স্কোর করতে পারেনি রোনালদো। বিগ ম্যাচের আগে প্রশ্ন আছে আরও, স্টার্টিং লাইন আপে থাকবেন তো তিনি? আর থাকলেও পুরো 90 কিংবা অতিরিক্ত সময় তাকে খেলাবেন তো মার্টিনেজ? উত্তরটা অবশ্য আগেই দিয়েছেন এই পর্তুগিজ মাস্টার মাইন্ড। কেন নয়? একই গল্প ক্রোয়াট ম্যাজিশিয়ান মদ্রিচেরও। 40 ছাড়িয়েছে মদ্রিচের, যার প্রভাব পড়ছে পারফরমেন্সেও। অবস্থাটা এমন, ক্রোয়াট জার্সিতে 200টা ম্যাচ খেলা এই ফুটবলার এখন নিয়মিতই হন সাবস্টিটিউট। তবুও বিগ ম্যাচে আস্থা থাকবে বিগ ম্যানেই। ঘানার বিপক্ষে ম্যাচে সবাইকে অবাক করে দিয়ে বাদ পড়া ম্যান সিটির সেন্টার ব্যাক ইয়াস্কো গার্দেভিওল এই ম্যাচে ফিরছেন শুরুর একাদশে, থাকছেন মাতেও কোভাসিচও। তাই তো জ্লাতকো দালিচের ফরমেশন হতে পারে 4-2-3-1। এ পর্যন্ত দু দলের 10 সাক্ষাতে 7 জয়ে স্পষ্টতই পর্তুগালের আধিপত্য।
যদিও সবশেষ ম্যাচটা হয়েছিল 1-1 গোলে অমীমাংসিত। বিশ্বমঞ্চে এবারই প্রথম মুখোমুখি হচ্ছে পর্তুগাল আর ক্রোয়েশিয়া। মাহবুব রিমন, স্টার প্লে। ফুটবলে কিছু ম্যাচ থাকে যেটা শুধু জয়ের জন্য খেলা হয় না, কিছু ম্যাচ হয়ে ওঠে স্মৃতির, আবেগের, প্রতিশ্রুতির। ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগালের ম্যাচটিও ঠিক তেমনই। রাউন্ড অফ 16-এ ওঠার লড়াইয়ে পাশাপাশি ম্যাচটি আরও একটি কারণে বিশেষ, কারণ পর্তুগালের স্থানীয় সময় অনুযায়ী ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে ঠিক 3 জুলাই, ঠিক সেই দিনে যেদিন 1 বছর আগে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন পর্তুগালের ফরওয়ার্ড দিয়েগো জোতা। 1 বছর পেরিয়ে গেছে, কিন্তু পর্তুগাল দলে যেন এখনো বেঁচে আছেন এই তারকা। প্রিয় দিয়েগো জোতা, কেউ চলে গেলে কি সত্যিই হারিয়ে যায়? আপনার দল পর্তুগাল বলছে না। এবারের বিশ্বকাপে আপনি এখনো আছেন ড্রেসিং রুমে, আছেন মাঠে, আছেন প্রতিটা খেলোয়াড়ের হৃদয়ে। 1 বছর হয়ে গেল আপনি নেই। 2025 সালের 3 জুলাই গভীর রাতে সড়ক দুর্ঘটনায় আপনাকে আর আপনার ভাই আন্দ্রেকে হারিয়েছে ফুটবল বিশ্ব। কিন্তু সময় যতই পেরিয়েছে, পর্তুগাল দল ততই আপনাকে আরও কাছে টেনে নিয়েছে। বিশ্বকাপে প্রতিটা দল এসেছে 26 জন ফুটবলার নিয়ে, কিন্তু পর্তুগালের কাছে এই দলটা 27 জনের, কারণ সেই অতিরিক্ত সদস্যর নাম দিয়েগো জোতা। বিশ্বকাপের আগে পর্তুগালের প্রধানমন্ত্রী দলের খেলোয়াড়দের যে বিশেষ লাল সবুজ ব্রেসলেট উপহার দিয়েছিলেন, সেখানে লেখা ছিল প্রতিটা ফুটবলারের নাম, আর সেই তালিকায় ছিল আপনারও নাম, যেন সবাইকে মনে করিয়ে দেয়া আপনি নেই, কিন্তু আপনি এখনো আছেন দলের একজন হয়ে। আর রুবেন নেভেস জানেনই তো, আপনার জন্য তার ভালোবাসার গল্পটা যেন একদম অন্যরকম। আপনার 21 নম্বর জার্সিটা এখন তার গায়ে। শুধু তাই নয়, নিজের বাঁ পায়ের কাফে চিরদিনের জন্য এঁকে রেখেছেন আপনার সেই আলিঙ্গনের স্মৃতি। গোল করার পর যখন তিনি ট্যাটুর দিকে তাকান, আকাশের দিকে চোখ রাখেন, মনে হয় আপনাকে যেন কিছু বলতে চান। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটাতেও হয়তো খুঁজে নিতে চাইবেন সেই উপলক্ষটাই। আপনার শেষকৃত্যে কফিন বহন করেছিলেন নেভেস। আপনাদের 3 জনের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটাও এখনো তিনি রেখে দিয়েছেন। বিশেষ কোনো মুহূর্ত এলে সেখানেই আপনাকে লিখে জানান। তার ভাষায়, আমি এখনো দিয়েগোর সাথে কথা বলি, হয়তো সে সব দেখছে। আজ সেই বিশেষ দিন। আপনার মৃত্যুর প্রথম বার্ষিকীতেই বিশ্বকাপের নকআউট ম্যাচ খেলতে নামছে পর্তুগাল, প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। কিন্তু এই ম্যাচটা শুধু রাউন্ড অফ 16-এ ওঠার লড়াই নয়, এটা একজন বন্ধুকে সম্মান জানানোর লড়াই। প্রি ম্যাচ কনফারেন্সে ভিতিনহা তো বলেই বসেছেন, পর্তুগালের অনুপ্রেরণার কোনো অভাব নেই। নিজেদের জন্য, আপনার পরিবারের জন্য আর পুরো পর্তুগালের জন্য তারা মাঠের সব কিছু উজাড় করে দেবে। কোচ রবার্তো মার্টিনেজের কাছেও এই ম্যাচটা শুধু 90 মিনিটের ফুটবল নয়, এটা এমন একজন ফুটবলারের স্মৃতিকে সম্মান জানানোর দিন, যার হাসি এখনও ড্রেসিং রুমে বেঁচে আছে, যার অনুপ্রেরণা তার শিষ্যদের ম্যাচ জিততে মরিয়া করে তুলেছে। দিয়েগো জোতা, হয়তো আপনি আজ মাঠে থাকবেন না, আপনার দৌড় থাকবে না, আপনার গোল থাকবে না, কিন্তু পর্তুগালের প্রতিটা পাসে, প্রতিটা লড়াইয়ে, প্রতিটা উদযাপনে আপনি থাকবেন। কারণ কোনো খেলোয়াড় মরে গিয়ে কেবলমাত্র দূর আকাশের তারা হয়ে যান না, একটা গোটা দলের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ের কারণ হয়ে যান। তানজিম ওসিম, স্টার প্লে। বিশ্ব ফুটবলের সব থেকে বড় মঞ্চে ক্রোয়েশিয়া মানেই লড়াকু এক দল। মাত্র 40 লাখ মানুষের দেশেও কিভাবে বারবার বিশ্ব মঞ্চে চমক দেখায় ক্রোয়েশিয়া। একদিকে তারকায় ঠাসা পর্তুগাল, অন্যদিকে বড় টুর্নামেন্টের বাজির ঘোড়া ক্রোয়েশিয়া। রোনালদোদের বিদায় ঘণ্টা বাজিয়ে আরও একবার শিরোপার দৌড়ে এগিয়ে যাবে ক্রোয়েটরা। 1991 সালে স্বাধীন হওয়ার পর মাত্র কয়েক বছরের মাঝেই বিশ্বকাপে নিজেদের চিনিয়েছে ক্রোয়েশিয়া। 1998 সালে প্রথম বিশ্বকাপ খেলেই তৃতীয় স্থান। ডাভর শুকেরের গোলের বন্যায় সে বছর পুরো বিশ্ব চিনে নেয় নতুন এক ফুটবল শক্তিকে। মাঝে কিছুটা উত্থান পতনের সময় গেলেও 2018 সালে ইতিহাস গড়ে ক্রোয়েশিয়া। লুকা মদ্রিচের নেতৃত্বে একের পর এক ফেভারিটকে হারিয়ে উঠে যায় বিশ্বকাপের ফাইনালে। যদিও শিরোপা ছোঁয়া হয়নি, তবু রানার্স আপ হয়ে লিখে ফেলে দেশের সবথেকে গৌরবময় অধ্যায়।
4 বছর পর কাতার বিশ্বকাপেও থামেনি সেই গল্প। ব্রাজিলকে টাই ব্রেকারে বিদায় করে আবারও সেমিফাইনালে, শেষে তৃতীয় স্থান। এবারের বিশ্বকাপেও শুরুটা হয়েছিল হতাশার। ইংল্যান্ডের কাছে হার দিয়ে যাত্রা শুরু, কিন্তু তারপর ঘুরে দাঁড়িয়ে পানামা ও ঘানাকে হারিয়ে জায়গা করে নিয়েছে নকআউট পর্বে। ক্রোয়েশিয়ার সবথেকে বড় শক্তি তাদের মিডফিল্ড। লুকা মদ্রিচ, মাতিও কোভাচিচ এবং পেতার সুচিচ, এই ত্রয়ী বলের দখল ধরে রেখে প্রতিপক্ষের ছন্দ নষ্ট করতে ওস্তাদ। ছোট ছোট পাস, ধৈর্য আর নিখুঁত পজিশনিং দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে ধরে রাখে তারা। ডিফেন্সেও আছে বিশ্বমানের ফুটবলার, আর গোলবারের নিচে ডমিনিক লিভাকোভিচ বহুবার বড় ম্যাচে দলকে বাঁচিয়েছেন। তবে দুর্বলতাও আছে ক্রোয়েটদের। দলের গতি খুব বেশি নয়। অভিজ্ঞ হলেও বয়সী মিডফিল্ডকে হাই প্রেসিংয়ে ফেলতে পারলে সমস্যায় পড়ে যায় ক্রোয়েশিয়া। দ্রুতগতির উইঙ্গারদের বিপক্ষেও মাঝে মাঝে ডিফেন্সে দেখা যায় ফাঁকফোকর, আর সেই জায়গাতেই আঘাত হানতে চাইবে পর্তুগাল। আজকের ম্যাচ জিততে ক্রোয়েশিয়ার প্রথম কাজ হবে মিডফিল্ডের লড়াইয়ে জয়ী হওয়া। ভিতিনিয়া, জোয়াও নেভেস ও ব্রুনো ফার্নান্দেজকে সময় দেয়া যাবে না একেবারেই। দ্বিতীয়ত, রোনালদোকে বিচ্ছিন্ন রাখতে হবে। ক্রসের উৎসটা বন্ধ করতে পারলে তার প্রভাব অনেকটাই কমে যাবে ম্যাচে। তৃতীয়ত, পর্তুগালের ফুলব্যাকরা উপরে উঠলে তৈরি হওয়া ফাঁকা জায়গা ব্যবহার করে দ্রুত কাউন্টার অ্যাটাক কাজে লাগাতে হবে। সেট পিসও হতে পারে ক্রোয়েশিয়ার বড় অস্ত্র। কর্নার কিংবা ফ্রি কিক থেকে গোল আদায়ে ক্রোয়েশিয়া বরাবরই মুনশিয়ানা দেখিয়েছে। আর যদি ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়, সেখানেই ক্রোয়েশিয়ার সবথেকে বড় অভিজ্ঞতা। গত কয়েকটা বিশ্বকাপে নকআউট ম্যাচে এক্সট্রা টাইম ও টাই ব্রেকারে ক্রোয়েটরা হয়ে উঠেছিল অপ্রতিরোধ্য। কাগজে কলমে হয়তো আজ পর্তুগাল এগিয়ে, কিন্তু বিশ্বকাপের ইতিহাস বলছে ক্রোয়েশিয়াকে কখনোই হিসাবের বাইরে রাখা যায় না। সারা মাহবুব, স্টার প্লে। 2026 বিশ্বকাপের শেষ 32-এর মঞ্চ প্রস্তুত। ক্যালিফোর্নিয়ার সোফাই স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই ভিন্ন দর্শনের ফুটবল। একদিকে বর্তমান ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনের নিখুঁত, দুর্ভেদ্য এবং শৈল্পিক ফুটবল, অন্যদিকে রাল্ফ রাংনিকের হেভি মেটাল প্রেসিংয়ে ইতিহাস নতুন করে লেখা অস্ট্রিয়া। কাগজের কলমের শক্তির পার্থক্য আকাশ পাতাল মনে হলেও নকআউটের মঞ্চে সব সমীকরণও অচল। ম্যাচ শুরু রাত 1টায়। কোচ লুইস দে লা ফুয়েন্তের অধীনে স্পেন এখন এক অদম্য শক্তি। গ্রুপ পর্বে কাবো ভার্দের সাথে ড্র দিয়ে শুরু করলেও পরের ম্যাচগুলোতে তারা দেখিয়েছে রাজকীয় দাপট। এই দলটির সবচেয়ে বড় শক্তির জায়গা তাদের রক্ষণভাগ। পুরো গ্রুপ পর্বে তারা একটি গোলও হজম করেনি। 1966 সালের পর বিশ্বকাপের প্রথম 5 ম্যাচে প্রতিপক্ষকে প্রথমার্ধে কোনো শট অন টার্গেটে নিতে না দেওয়া এবং 6টির বেশি শটের সুযোগ না দেওয়ার কীর্তি শুধু 2022 সালে আর্জেন্টিনার দখলে ছিল। এবার তা করে দেখালো স্পেন। তবে এই দুর্ভেদ্য দুর্গেও কিছুটা চিন্তার ভাঁজ রয়েছে। উরুগুয়ের বিপক্ষে চোট পেয়ে মাঠ ছেড়েছেন দলের দুই প্রধান গতিময় উইঙ্গার নিকো উইলিয়ামস এবং ইয়েরমি পিনো। অস্ট্রিয়ার বিপক্ষে তাদের শুরুর একাদশে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। উইঙ্গারদের গতির ওপর ভর করে প্রতিপক্ষের রক্ষণ ভাঙায় স্পেনের জন্য একটি বড় ধাক্কা। তবে স্কোয়াডের গভীরতা এতটাই যে দে লা ফুয়েন্তে অনায়াসেই প্রান্ত আক্রমণের দায়িত্ব তুলে দিতে পারছেন উরুগুয়ে ম্যাচের গোলদাতা অ্যালেক্স বায়েনা এবং লামিন ইয়ামালের কাঁধে। মাঝমাঠেও মিকেল মরিনোর জায়গায় একাদশে আসার জন্য প্রস্তুত ফ্যাবিয়ান রুইজ, দানি ওলমো কিংবা গাভি। অন্যদিকে রাল্ফ রাংনিকের অস্ট্রিয়া যেন এক জীবন্ত রোমাঞ্চের নাম। গ্রুপ পর্বে রানার্স আপ হয়ে 1998 সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে পা রেখেছে তারা। অস্ট্রিয়ার এই রূপকথা লেখার গল্পটা ছিল অবিশ্বাস্য নাটকীয়তায় ভরা। বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে পিছিয়ে পড়েও ম্যাচ ড্র করে নকআউটে যাওয়ার প্রথম নজির গড়েছে তারা। অস্ট্রিয়ান এই প্রেসিং ফুটবলের মূল ইঞ্জিন বায়ার্ন মিউনিখের 28 বছর বয়সী ইনভার্টেড ফুলব্যাক কনরাড লাইমার। খুব বেশি চোখে পড়ার মতো না খেললেও ম্যাচের গতি নিয়ন্ত্রণ ও প্রতিপক্ষের আক্রমণ রিড করায় তিনি এই মুহূর্তে ইউরোপের অন্যতম সেরা। আক্রমণে অভিজ্ঞ মার্কো আর্নাউতোভিচ এবং রক্ষণে ডেভিড আলাভার হাঁটুতে কিছুটা অস্বস্তি থাকলেও এই ঐতিহাসিক ম্যাচে তারা নিজেদের উজাড় করে দিতে প্রস্তুত। ব্যাকআপ হিসেবে তৈরি আছেন কেভিন ডান্সো এবং মাইকেল গ্রেগরিটস। অস্ট্রিয়ার জন্য স্পেনের বিপক্ষে লড়াইয়ের ইতিহাসটা খুব একটা সুখকর নয়। 1990 সালের এক প্রীতি ম্যাচে 3-2 গোলের জয় পাওয়ার পর গত 36 বছরে স্পেনের বিপক্ষে তাদের কোনো জয় নেই। সবশেষ 2009 সালের দেখায় ডেভিড ভিয়ার জোড়া গোলে 5-1 ব্যবধানে বিধ্বস্ত হয়েছিল তারা। তৌহিদুল ইসলাম, স্টার প্লে।
বিশ্বকাপে আর্জেন্টিনার মুখোমুখি হয়েও লিওনেল মেসির জার্সি চান না কাবো ভার্দে ডিফেন্ডার লোপেস কাব্রাল। তার একমাত্র ইচ্ছা সাবেক সতীর্থ নিকোলাস ওতামেন্দির সঙ্গে জার্সি বদল করা। বিস্তারিত গোলাম মোর্শেদের রিপোর্টে। বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ মানেই যেন এক চিরচেনা দৃশ্য। শেষ বাঁশি বাজতেই লিওনেল মেসির জার্সির খোঁজে ছুটবেন প্রতিপক্ষের ফুটবলাররা। কিন্তু এবার সেই পরিচিত ছবিতে এঁকে গেলেন এক ব্যতিক্রমী রেখা। কাবো ভার্দের তরুণ ডিফেন্ডার লোপেস কাব্রাল জানিয়ে দিলেন মেসি নন তার স্বপ্নের জার্সি নিকোলাস ওতামেন্ডির। বিশ্বকাপের শেষ ৩২-এর আগেই তাই জন্ম নিল এক অন্যরকম গল্প। কারণটা শুধু আবেগের। গত মৌসুমে বেনফিকার ড্রেসিং রুমে ওতামেন্ডির সতীর্থ ছিলেন ২৩ বছর বয়সী কাব্রাল। বিশ্বকাপের আগে পাড়ি জমান তুরস্কের ক্লাব ত্রাবজনস্পরে, আর বেনফিকা ছাড়েন ওতামেন্ডিও। যদিও তার নতুন গন্তব্য এখনও চূড়ান্ত হয়নি। কাব্রালের নিকট একটি স্প্যানিশ ক্রীড়া দৈনিকের সহজ প্রশ্ন ছিল, ম্যাচ শেষে কি মেসির জার্সি চাইবেন? উত্তরটা ছিল আরও সোজা কিন্তু বিস্ময় জাগানো। মেসি? না, আমি জার্সি বদল করব ওতামেন্দির সঙ্গে। এই মৌসুমের আগ পর্যন্ত তিনি আমার সতীর্থ ছিলেন। তবে মেসির প্রতি শ্রদ্ধার জায়গায় নেই কোনো ঘাটতি, বরং সর্বকালের সেরার বিপক্ষে মাঠে নামার সুযোগটাকেই জীবনের বড় সম্মান মনে করছেন কাব্রাল। খেলোয়াড়দের জন্য মেসির বিপক্ষে খেলা দারুণ সম্মানের। তিনি সর্বকালের সেরা। তবে আমাদের সব মনোযোগ নিজেদের খেলায়। কিভাবে ম্যাচটা খেলবো সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই গল্পের শেষটাও কম রোমাঞ্চকর নয়। প্রথমবার বিশ্বকাপ খেলেই স্পেন, উরুগুয়ে আর সৌদি আরবের কঠিন গ্রুপ পেরিয়ে কাবো ভার্দে হারেনি একটিও ম্যাচ। ৩ ড্রয়ে জায়গা করে নিয়েছে শেষ ৩২-এ। শনিবার তাদের সামনে দাঁড়াবে শিরোপাধারী আর্জেন্টিনা। কোটি চোখ থাকবে মেসির দিকে, কিন্তু কাব্রালের অপেক্ষা থাকবে অন্য এক মুহূর্তের শেষ বাঁশির পর, পুরনো সতীর্থ ওতামেন্ডির সঙ্গে সেই বহু প্রতীক্ষিত জার্সি বিনিময়ের। গোলাম মোর্শেদ, স্টার প্লে। কাবো ভার্দে ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত আর্জেন্টিনা। আফ্রিকার দলটা কি প্রমাণ করতে পারবে সংগঠিত রক্ষণও একটা অস্ত্র? মেসি কি হাফ স্পেস থেকে খুলে দেবেন প্রতিরক্ষার সব লক, জ্যামিতির সব হিসাব আর্জেন্টাইন ক্যাপ্টেন ভেঙে দেবেন একাই? রহমান পেয়ারের এক্সপ্লেইনার। এপাশে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, লিওনেল মেসির নেতৃত্বে ফুটবলের সবচেয়ে পরিশীলিত আক্রমণাত্মক মেশিন। ওপাশে আটলান্টিকের বুকে ছোট্ট একটা দ্বীপ রাষ্ট্র, যারা প্রথমবার বিশ্বকাপে এসেই প্রমাণ করেছে রক্ষণ যদি ঠিকঠাক সংগঠিত হয় তাহলে সেটাও একটা অস্ত্র হতে পারে। আর্জেন্টিনার সচল নানা স্তরে সাজানো আক্রমণ, বিপরীতে কাবো ভার্দের শক্ত সুশৃঙ্খল রক্ষণ, যারা নিজেদের ঘরের সামনে দেয়াল তুলে দাঁড়িয়ে থাকে। আর্জেন্টিনা বল নিয়ে অনেক দিক থেকে অনেক জনের সমন্বয়ে আক্রমণ করে এক একজন এক এক জায়গা থেকে সাহায্য করে। আর কাবো ভার্দে উল্টো কৌশলে খেলে সবাই মিলে বক্সের সামনে ঘন হয়ে দাঁড়িয়ে জায়গা বন্ধ করে দেয়, যাতে প্রতিপক্ষ সহজে ঢুকতে না পারে। কাগজে কলমে ব্যবধান বিশাল, কিন্তু মাঠের ট্যাকটিক্স কেমন হবে? মেসি ডিপ প্লেমেকার। আর্জেন্টিনার ৪-৩-৩ বা ৪-৩-১-২ কাঠামোয় লিওনেল মেসি ডান হাফ স্পেস থেকে ভেতরের দিকে ড্রিফট করেন প্রায় একজন ডিপ লাইং প্লেমেকারের ভূমিকায়। ভিড়ে ঠাসা জায়গায় ড্রিবল করে ঢোকার বদলে তিনি ওয়াল পাস ব্যবহার করে সেন্ট্রাল চ্যানেল খুলে দেন। ১-২ টাচে বল ঠেলে দিয়ে নিজেই আবার দৌড়ে জায়গা করে নেন। এটাই মেসির কৌশল। গতি কমিয়ে খেলার টেম্পো নিয়ন্ত্রণ করা, তারপর হঠাৎ এক ঝলকে খেলার চেহারা বদলে দেয়া। গ্রুপ পর্বে ৬টা গোল করে মেসি প্রমাণ করেছেন তিনি নিজের এক্সপেক্টেড গোলকেও ছাপিয়ে যেতে পারেন। কম সম্ভাবনার অ্যাঙ্গেল থেকেও ফিনিশিং, এটাই তাকে বাকিদের থেকে আলাদা করে রাখে। কাবো ভার্দের বিপক্ষে এই গুণটাই সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে, কারণ প্যাকড ডিফেন্সের বিপক্ষে ওপেন প্লে চান্স বিরল, আর সেই বিরল সুযোগটাকে গোলে পরিণত করার ক্ষমতা লিও মেসির আছে। ফুল ব্যাক ওভারল্যাপ, মাঝ মাঠ যখন ব্লকে আটকে যায় তখন নাহুয়েল মলিনা আর নিকোলাস তালিয়াফিকো উঁচুতে উঠে পিচকে প্রশস্ত করতে পারেন। এই ওয়াইড ওভারল্যাপ কাবো ভার্দের রিজিড শেপকে টেনে বের করে আনার কৌশল।
উইং ব্যাকরা যখন প্রশস্ততা তৈরি করে তখন প্রতিপক্ষের মিডফিল্ডারদের বাধ্য হয়ে নিজেদের কম্প্যাক্ট ব্লক ভাঙতে হয়। কাবো ভার্দের দুর্গ, কাবো ভার্দের 4-5-1 ফরমেশন আসলে একটা সুশৃঙ্খল দেয়াল। 5 জন মিডফিল্ডার সমতল ও টাইট লাইনে দাঁড়িয়ে থাকেন, উদ্দেশ্য একটাই থাকবে, মেসির দিকে পাসিং লেন বন্ধ করে দেয়া। এখানে লক্ষণীয় ব্যাপার হলো তারা আক্রমণাত্মক ম্যান মার্কিংয়ে যায় না, বরং জোনাল ডিসিপ্লিন বজায় রেখে প্রতিপক্ষকে বাইরের দিকে খেলতে বাধ্য করে। লোগান কস্তা আর রবার্তো লোপেসের সেন্টার ব্যাক জুটি 18 গজের বক্সের ভেতরেই থিতু হয়ে থাকেন। তাদের পেছনে 40 বছর বয়সী গোলরক্ষক ভজিনিয়া, যিনি পেনাল্টি এরিয়া কমান্ড করেন এবং ক্রস ক্লিয়ার করার ক্ষেত্রে অভিজ্ঞতার প্রমাণ দেন। মাত্র 40%-এরও কম বল দখল নিয়ে সারভাইভ করা এই দলটা সরাসরি ট্রানজিশনে ভরসা রাখে। স্কালোনির কৌশল, বল দখলে থাকা অবস্থায় আর্জেন্টিনার লক্ষ্য এনজো ম্যাকালিস্টার ডিপলদের মাধ্যমে দ্রুত সার্কুলেশন চালিয়ে প্রতিপক্ষের শেপকে ক্লান্ত করে দেয়া। বল হারানোর মুহূর্তে আর্জেন্টিনা তাৎক্ষণিক কাউন্টার প্রেসিং করে প্রতিপক্ষকে নিজেদের অর্ধেই আটকে রাখতে চায়। গোলরক্ষক যিনি কোয়ার্টারব্যাক, কাবো ভার্দের গোলকিপার ভজিনিয়ার ভূমিকাটা আধুনিক ফুটবলের এক আকর্ষণীয় দিক। তার ডিস্ট্রিবিউশনের 48%-এরও বেশি নিজেদের ডিফেন্সিভ লাইনের অনেক ওপারে যায়, অর্থাৎ তিনি সরাসরি আর্জেন্টিনার হাই কাউন্টার প্রেস এড়িয়ে বল সামনে পাঠিয়ে দিতে পারেন। এই কোয়ার্টারব্যাক স্টাইল কাবো ভার্দেকে চাপের মধ্যেও নিঃশ্বাস নেয়ার জায়গা দেয় আর পাল্টা আক্রমণের গতি বাড়িয়ে দেয়। জ্যামিতির বিরুদ্ধে প্রতিভা, কাবো ভার্দের লো ব্লক কৌশলের মূল উদ্দেশ্য প্রতিপক্ষের XG কমিয়ে আনা। বক্স প্যাক করে রাখলে প্রতিপক্ষ বাধ্য হয় দূরপাল্লার স্পেকুলেটিভ শটে, কিন্তু মেসির মতো একজন খেলোয়াড়ের বিপক্ষে এই কৌশল বুমেরাং হতে পারে, কারণ তিনি সেই বিরল ফুটবলার যিনি জ্যামিতিকে অগ্রাহ্য করে স্কোর লাইন বদলে দিতে পারেন। রহমান পেয়ার, স্টার প্লে। আসরের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি ইংল্যান্ড আর সাউথ আফ্রিকা। দ্য ওভালে ম্যাচ শুরু হবে আজ রাত 11:30টায়। এবারের আসরে শুরু থেকেই ছুটছে ইংলিশ নারীদের জয়রথ। গ্রুপ পর্বে সবগুলো ম্যাচে শতভাগ জয়ে তারা জায়গা করে নিয়েছে সেমির মঞ্চে। ফর্মের তুঙ্গে ওপেনার ড্যানি ওয়েট, নিয়মিত রান পাচ্ছেন আরেক টপ অর্ডার সোফি ডানক্লিগও। বোলিংয়ে ড্যানি গিবসন, চার্লি ড্যান ছড়ি ঘোরাচ্ছেন প্রতিপক্ষের ওপর। সব মিলিয়ে তাই এই ম্যাচে স্পষ্টই ফেভারিট ইংল্যান্ড। সঙ্গে থ্রি লায়নদের সামনে চ্যালেঞ্জ 2009 সালের পর আবারও ফাইনালে জায়গা করে নেয়ার। তবে প্রোটিয়া নারীরাও ছেড়ে কথা বলবে না। গ্রুপ 1 থেকে বাংলাদেশ, ভারত, পাকিস্তানকে টপকে তারা জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। ইতিহাসও কথা বলছে সাউথ আফ্রিকার পক্ষেই। 2023 আর 24 সবশেষ 2 বিশ্বকাপের ফাইনাল খেলেছিল প্রোটিয়া নারীরা। সাউথ আফ্রিকার এই দলটার বড় শক্তি লম্বা ব্যাটিং লাইন আপ। লাউরা, তাজমিন, ব্রিটস, ড্রিকসন সবাই আছেন রানের মধ্যেই। এই ম্যাচের জয়ী দল 5 জুলাই লর্ডসে মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। খেলাও থামবে না, খবরও না। বিশ্বকাপের প্রতিদিন দুপুর 1টা, রাত 8টা এবং রাত 11টায় স্টার প্লেয়ের বিশেষ আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের স্টার প্লে ওয়ার্ল্ড কাপ এডিশন।